আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম। মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, লাইনে পড়ে শুধু রক্ত আর রক্ত। ঘটে গেল ভয়াবহ ঘটনা। সিঁথির মোড়ের কাছে তেলের ট্যাঙ্কারে আচমকা বিস্ফোরণ, মৃত এক শ্রমিক, গুরুতর জখম আরো এক। আর যে কেউ টোটো চালাতে পারবে না, নতুন নিয়ম করল প্রশাসন। নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত, ফাঁসি চাইলেন নির্যাতিতার বাবা। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন নিয়ম, কার্ড থাকলে সবাইকে জানতে হবে। তৃণমূলের এক লুচ্চা নেতা অবিলম্বে গ্রেফতারের দাবি জানালেন শুভেন্দু। আসল সত্যি ফাঁস, ইউনুসের হাতে হাঁড়ি ভেঙে দিল বাংলাদেশেরই সংগঠন। 500 টাকার নোটের বান্ডিল মিলল রাজ্যসভার অভিষেকের আসনে, বললেন আমি একটা নিয়ে আসে। ভারতের কাছে ক্ষমা চাইতে হবে, বাংলাদেশের রোগীদের বয়কটের সিদ্ধান্ত দুর্গাপুরের হাসপাতালের। বিস্তারিত। মহারাষ্ট্রের ঠানে জেলায় একটি মর্মান্তিক ঘটনায় 19 বছর বয়সী লোক এবং 17 বছর বয়সে দুই তরুণীর মৃত্যু ঘটল। এক দূরপাল্লা ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তারা। পুলিশ বুধবার সকালে ঘটনাটি জানালেও মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে 2রা ডিসেম্বর সকালে। স্থানীয় সূত্রের খবর, মুম্বাই কঙ্কন রুটে দিবা এবং নীলাজে স্টেশনের মাঝে মান্ডোভি এক্সপ্রেস যখন পার হচ্ছিল তখনই দুজনের মৃত্যু ঘটে। রেলওয়ে পুলিশ এক আধিকারিক জানিয়েছেন, রেল লাইনের কাছে ওই তরুণের মৃতদেহ পাওয়া গিয়েছে। রেল কর্তৃপক্ষ দুর্ঘটনায় মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে এবং ঘটনাস্থলে আশেপাশের সমস্ত জায়গা খতিয়ে দেখেছে পুলিশ। জিআরপি ট্রেনের চালককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে কিভাবে এই ঘটনাটি ঘটেছে। সিঁথির মোড়ের কাছে তেলের ট্যাঙ্কারে আচমকা বিস্ফোরণ, একজন শ্রমিকের মৃত্যু হয়েছে, গুরুতর জখম হচ্ছেন আরো একজন। তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তেলের ট্যাঙ্কারে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটেছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকল, কিন্তু কিভাবে এই তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটল তা এখনো স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সাগর, তার সঙ্গে তেলের ট্যাঙ্কারে কাজ করছিলেন শঙ্কর নামের একজন। তিনি জখম অবস্থায় আরজিকরে চিকিৎসাধীন। শুক্রবার সকালে সিঁথি থানা এলাকায় একটি বিটি রোডের সামনে পুরনো একটি তেলের ট্যাঙ্কারে কাজ চলছিল। ওই ট্যাঙ্কারটি গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হচ্ছিল। আচমকা প্রচন্ড শব্দে চারিদিক কেঁপে ওঠে। দুজন শ্রমিক ট্যাঙ্কারে কাজ করছিলেন, তারা গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই তেলের ট্যাঙ্কারের ভিতরে আগে থেকেই তেল বা গ্যাস জাতীয় দাহ্য পদার্থ মজুদ ছিল বলে মনে করা হচ্ছে। গ্যাস কাটারের সংস্পর্শে এসেই তাতে বিস্ফোরণ ঘটেছে। যে দুজন শ্রমিক ট্যাঙ্কার কাটার চেষ্টা করছিলেন তারা পর্যাপ্ত সাবধানতা অবলম্বন করেননি বলে অভিযোগ উঠছে। স্থানীয়রা জানিয়েছেন, সশব্দে বিস্ফোরণের পর দুজন ট্যাঙ্কার থেকে ছিটকে পড়েন। সিঁথি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের উদ্ধার করে। বিস্ফোরণের শব্দে এলাকায় চাঞ্চল্য তৈরি হচ্ছে। সিঁথির মোড় জনবহুল এলাকা, সেখানে আচমকা এমন বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। প্রশাসনের গাফিলতির দিকেও আঙুল তুলেছেন অনেকে। টোটো নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সাধারণত শহরতলি এবং গ্রামে পরিবহনের জন্য ব্যবহৃত এই টোটো আরামদায়ক, কম ভাড়ার কারণে অনেক লোকের জন্য একটি অপরিহার্য বাহন। যাই হোক, এই টোটো নিয়ে ক্রমবর্ধমান অভিযোগ রয়েছে যা ট্রাফিক সমস্যা সৃষ্টি করছে। রাস্তায় ভিড় করে এমনকি দুর্ঘটনা ঘটানোর ঝুঁকি বাড়ায় এই টোটো। রাস্তায় টোটোর সমস্যাগুলি সমাধান করার জন্য প্রশাসন নতুন নিয়ম চালু করেছে। এই নতুন প্রবিধানের লক্ষ্য হলো শুধুমাত্র যোগ্য চালকরাই টোটো চালাতে পারেন তা নিশ্চিত করা, যা এই যানবাহনের সাথে সম্পর্কিত দুর্ঘটনা এবং সহিংসতা কমাতে সাহায্য করবে। অপ্রাপ্তবয়স্কদেরও টোটো চালানোর খবর পাওয়া গিয়েছে, যা দুর্ঘটনার হার বৃদ্ধিতে অবদান রাখছে। এখন থেকে সমস্ত টোটোকে নিবন্ধিত হতে হবে। ড্রাইভারদের অবশ্যই একটি উপযুক্ত লাইসেন্সও থাকতে হবে। মনে রাখবেন, প্রশাসন সমস্ত টোটো নিবন্ধন করা এবং চালকদের জন্য আলাদা লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। যারা এই নিয়মগুলি মানতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাঁকুড়ার আঞ্চলিক পরিবহন আধিকারিক ইন্দ্রনীল চক্রবর্তী নিশ্চিত করেছেন যে টোটো নিবন্ধন এবং চালকদের লাইসেন্স দেওয়ার জন্য নতুন নির্দেশিকা এখন কার্যকর হচ্ছে। বিভাগটি শীঘ্রই এই পরিবর্তনগুলি বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা করছে। রেজিস্ট্রেশন এবং লাইসেন্সিং ছাড়াও পরিস্থিতির উন্নতির জন্য টোটোর জন্য নির্দিষ্ট রুটও তৈরি করা হবে। ড্রাইভারদের লাইসেন্স দেওয়ার আগে পরীক্ষা করতে হবে এবং প্রক্রিয়াটি প্রায় 10 দিন সময় নেবে।
বাঁকুড়া শহরে টোটো চালানোর অনুমতি চেয়ে প্রায় ১৩০০টি আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। যাই হোক, বাসিন্দাদের মধ্যে উদ্বেগ রয়েছে যে যদি শহরের রাস্তায় ২০০০ টোটোকে অনুমতি দেওয়া হয় তবে এটি আরো যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। বাসিন্দারা উদ্বিগ্ন যে টোটোর সংখ্যা ক্রমবর্ধমান ভ্রমণকে আরো কঠিন এবং বিপজ্জনক করে তুলতে পারে। সংক্ষেপে বলা যায়, রাজ্য প্রশাসন বাধ্যতামূলক রেজিস্ট্রেশন এবং ড্রাইভার লাইসেন্সিং চালু করে টোটো সিস্টেমকে নিয়ন্ত্রণ করার জন্য একটি শক্তিশালী পদক্ষেপ করছে। এই পদক্ষেপ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনিবন্ধিত ও অযোগ্য চালকদের দ্বারা সৃষ্ট দুর্ঘটনা হ্রাস করার উদ্দেশ্যে কার্যকর করা হচ্ছে। জনগণের নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করল বারুইপুর মহকুমা আদালত। বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারপতি সুব্রত চ্যাটার্জি বৃহস্পতিবার মুস্তাকিনকে দোষী ঘোষণা করেন। তবে মুস্তাকিনকে সাজা দেওয়া হবে তা শুক্রবার ঘোষণা করবে আদালত। এই মামলার ঘটনার ৬১ দিনের মাথায় সাজা ঘোষণা করল আদালত। রায় শুনে নাবালিকার বাবা দোষীর ফাঁসির সাজা চেয়েছেন। চলতি বছরের ৪ অক্টোবর চতুর্থ শ্রেণীর ছাত্রী জয়নগরের কৃপা খালির বাসিন্দা ও নাবালিকা নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোকের সঙ্গে তল্লাশি চালাতে থাকে স্থানীয় কুলতলি থানার পুলিশ। শেষ পর্যন্ত বাড়ি থেকে ১ কিলোমিটার দূরত্বের মধ্যে একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত মুস্তাকিনকে। ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি এবং পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয়। জনতা পুলিশ খণ্ডযুদ্ধে জনতার সঙ্গে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। পক্সো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্তের ৭ অক্টোবর একটি সেট গঠন করে পুলিশ। তদন্ত করে ঘটনার ২৫ দিনের মাথায় ৩০ অক্টোবর চার্জশিট জমা দেওয়া হয় বারুইপুর আদালতে। শুরু হয় ফাস্ট ট্র্যাক আদালতে বিচার। মামলার সাক্ষ্য দেন ৩৬ জন। শেষ পর্যন্ত সব পক্ষের বক্তব্য শুনে এবং তথ্য প্রমাণ খতিয়ে দেখে বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বারুইপুর পক্সো আদালত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্প। এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে গরিব এবং নিম্নবিত্ত পরিবারের মানুষরা বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে এই প্রকল্পের দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে রাজ্য সরকার এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্য সাথী প্রকল্পে স্বচ্ছতা আনার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিশেষ মোবাইল অ্যাপের সাহায্য নেওয়া হবে এবার থেকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন, স্বাস্থ্য সাথী প্রকল্পের প্রতিটি ধাপ এখন থেকে কড়া নজরদারিতে রাখা হবে। এই নতুন পদক্ষেপের মাধ্যমে এই প্রকল্পের সঠিক সুবিধা সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছানো নিশ্চিত করা হবে এবং হাসপাতালগুলিতেও অনিয়ম রোধ করা যাবে। স্বাস্থ্য সাথী কার্ডে দুর্নীতি রোধ করতে রাজ্য সরকার কিছু নতুন নিয়ম চালু করেছে। সেগুলি হলো, রোগী যখন হাসপাতালে ভর্তি হবেন সেই মুহূর্ত থেকে রোগীর ছবি এবং ভিডিও নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এবার থেকে স্বাস্থ্য ভবনে পাঠাতে হবে। এর ফলে আর দুর্নীতি হবে না। রোগী যে হাসপাতালে ভর্তি হয়েছেন সেই হাসপাতালে জিপিএস লোকেশন সার্ভারে পাঠাতে হবে। লোকেশন আপডেট একবারই করা যাবে এবং তা এডিট করা যাবে না। স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু মানুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা পায়। তবে দুর্নীতি এবং অনিয়ম এই প্রকল্পের সুবিধাকে নষ্ট করে দিচ্ছে। তাই কৃত্রিম প্রযুক্তির সহায়তায় এই পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার সঠিক স্বাস্থ্য পরিষেবা সঠিক মানুষকে দেবে। এই নিয়মগুলির মাধ্যমে প্রকল্পের সুবিধা সঠিকভাবে পৌঁছাবে প্রকৃত উপভোক্তাদের কাছে এবং স্বাস্থ্য পরিষেবার মান এবার থেকে আরো উন্নত হবে। রাজ্যে যেমন মহিলাদের সুরক্ষা নেই, ঠিক তেমনই তৃণমূল নেতাদের মুখ থেকে বিরোধী দলের মহিলা বিধায়কের উদ্দেশ্যে শোনা যাচ্ছে একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য। রেখা পাত্রকে ববি হাকিম মাল বলে সম্বোধন করার পর তীব্র বিতর্কের সৃষ্টি হচ্ছিল। আর এবার আসানসোলের তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু অগ্নিমিত্রা পালকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন তাতে আরো বিতর্ক তৈরি হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে তৃণমূলের সেই নেতাকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি তার গ্রেফতারির দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দু বাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আসানসোলের তৃণমূল নেতা দাসু বলে তিনি রেখা পাত্রকে যেমন ববি হাকিম মাল বলে সম্বোধন করেছিলেন, ঠিক একই শব্দ আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা তথা বিধায়িকা অগ্নিমিত্রা পালের উদ্দেশ্যে করেছেন। আমরা এফআইআর দায়ের করেছি, অবিলম্বে এই লুচ্চা নেতাকে গ্রেফতার করার দাবি জানাচ্ছে। পরিস্থিতি যা তা দেখে অনেকেই বলছেন মুখ আর মুখোশের ফারাকটা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলাদেশে। বলা হচ্ছে সংখ্যালঘুরা সুরক্ষিত, আর বাস্তবে দেখা যাচ্ছে ঠিক তার উল্টোটা। সূত্রের খবর, মঙ্গলবার সিলেট ডিভিশনের সুনামগঞ্জ জেলার মঙ্গুলা গ্রামে সেখানে রাতভর তাণ্ডব চালায় কট্টরপন্থীরা। শতাধিক হিন্দু বাড়ি কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, সংখ্যালঘুদের একের পর এক দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাদ যায়নি তাদের ধর্মস্থানও। পরে সেনাবাহিনী নামানো হলেও যা ঘটার তা তো
ঘটে গিয়েছে। সেখানকার মানুষের জীবন জীবিকা সবটাই প্রশ্নের মুখে। দুর্নাম শুধু সুনামগঞ্জে আটকে নেই, ওপার বাংলায় প্রায় সর্বত্রই। তারপরও বাংলাদেশ দাবি করছে তাদের দেশে যা ঘটছে তা নিয়ে নাকি অপপ্রচার চলছে। ঢাকার সেই অবস্থানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সে দেশেরই এক মানবাধিকার সংগঠনের রিপোর্ট। দুনিয়ার সামনে বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি তুলে ধরেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা HRSS দুটো মাসের পরিসংখ্যানেও, যা অনেকটা স্পষ্ট। অগস্ট মাসে যখন শেখ হাসিনাকে বৈষম্য বিরোধী আন্দোলনের চাপে দেশ ছাড়তে হয়, আর গত নভেম্বর যখন চিন্ময় প্রভুর গ্রেপ্তারি এবং মানবাধিকার লঙ্ঘন, ধারাবাহিকভাবে হিন্দুদের উপর অত্যাচার, বাংলাদেশের মানবাধিকারের কি দুর্দশা তা নিয়ে বিশ্বজুড়ে চর্চা যেন নতুন করে গতি পাচ্ছে। রিপোর্টে বলা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে মানবাধিকার পরিস্থিতির কয়েকটি বিষয়ে উন্নতি হলেও সার্বিক পরিস্থিতির অগ্রগতি দেখা যাচ্ছে না। তার মানে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে সে দেশেরই এক মানবাধিকার সংগঠন। এরপর আর কোনো সাহসেই মুখ দেখাবে ইউনূস সরকার? রাষ্ট্রসংঘের আইন অনুযায়ী ওপারে কেয়ারটেকারের যে সরকার চলছে এটা অবৈধ। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অনেকেই বলেছেন যে দেশের সংবিধানের বিভিন্ন ধারাও তো বলছে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নেই। অশান্তির আবহে বাংলাদেশ রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আর্জিও সামনে এসেছে, তা নিয়ে চর্চা চলছে। এখন দেখার শেষ পর্যন্ত বাংলাদেশের অশান্তির জল ঠিক কোন দিকে গড়ায়। রাজ্যসভায় 500 টাকার নোটের বান্ডিল উদ্ধার হওয়া নিয়ে ধুন্ধুমার বেঁধে গেল। সেই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তিনি জানিয়েছেন অভিষেক মনু সিংঘভি যেখানে বসেন সেখান থেকে নোটের বান্ডিল উদ্ধার করা হয়েছে, আর তা নিয়েই হইচই শুরু করে দেন বিজেপি সাংসদরা। তারা দাবি করেন যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত গুরুতর বিষয়, আর তাতে সংসদের উচ্চকক্ষ মর্যাদাহানি হচ্ছে। যদিও কংগ্রেসের সাংসদ দাবি করেছেন যে তিনি মাত্র একটি 500 টাকার নোট নিয়ে রাজ্যসভায় যান, ফলে নোটের বান্ডিল কোথা থেকে এসেছে তা নিয়ে তার কোনো ধারণা নেই বলে বুঝিয়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ। আর পুরো বিষয়টি নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শুক্রবার সকালে। শীতকালীন অধিবেশনের মধ্যেই ধনকর জানান বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার পরে সংসদের উচ্চকক্ষে রুটিন পরীক্ষা চালানো হচ্ছিল। সে সময় 222 নম্বর আসন থেকে নোটের বান্ডিল উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যে আসনটি আপাতত তেলেঙ্গানা থেকে নির্বাচিত সদস্য সিংঘভিকে বরাদ্দ করা আছে। বিষয়টি তার নজরে আসার পরে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ধনকর। ধনকরের সিদ্ধান্তকে সমর্থন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তিনি বলেছেন এটা অত্যন্ত গুরুতর ঘটনা যা রাজ্যসভার মর্যাদা ক্ষুণ্ণ করেছে। স্যার, আপনার সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা আছে, পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন আছে। অন্যদিকে তার আসন থেকে যে নোটের বান্ডিল উদ্ধার হয়েছে সে বিষয়ে কোনো ধারণা নেই বলে দাবি করেছেন সিংঘভি। তিনি বলেছেন কখনো এরকম কিছু শুনিনি। আমি যখন রাজ্যসভায় যাই তখন একটি মাত্র 500 টাকার নোট নিয়ে যায়। এরকম ঘটনার কথা আমি প্রথমবার শুনলাম। কলকাতার পথেই হাঁটল দুর্গাপুরের হাসপাতালও। বাংলাদেশে হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের ঘটনার প্রতিবাদে সেদেশের রোগীদের বয়কটের ডাক দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। বাংলাদেশি রোগীদের ভর্তি নেওয়া হবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিগত 10 দিন ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে বাংলাদেশের রোগীদের চিকিৎসা পরিষেবা। বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করায় দিকে দিকে প্রতিবাদের ঝড়। ইস্কনের উপর হামলা ও সেখানে হিন্দুদের উপর নির্মমভাবে অত্যাচারের ঘটনায় সরব সব মহল। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে অবমাননার ঘটনার প্রতিবাদের ঝড় এদেশে। এমতাবস্থায় বাংলাদেশকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ভারতের কাছে বাংলাদেশ ক্ষমা চাইছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো রোগীকে পরিষেবা দেওয়া হবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশের রোগী বয়কটের ডাক দিয়েছে কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রোগী বয়কটের সিদ্ধান্ত নিল দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালও। নতুন করে কোনো বাংলাদেশের রোগী রেজিস্ট্রেশন করা হচ্ছে না বলেও জানান তিনি আরো বলেন যতদিন না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করছে সেখানকার সরকার আর ভারতের কাছে যতদিন না ক্ষমা চাইছে ততদিন পর্যন্ত আমরা এভাবেই প্রতিবাদ চালাবো। বাংলাদেশ থেকে শয়ে শয়ে রোগী এপারে আসেন চিকিৎসা করাতে। কলকাতার নামী বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা করান তারা। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে ভাটা পড়েছে। বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে সোচ্চার হয়েছে ভারত। সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানে ইউনূসের সরকারকে কড়া নির্দেশ দিয়েছে ভারত। বাংলাদেশি পর্যটকদের হোটেলে নিষেধাজ্ঞা জারির পর এবার বাংলাদেশি রোগী বয়কটের সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।